আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। হাম নিয়ে অন্তর্বর্তী সরকারকে বেশ কয়েকবার সতর্ক করা হয়, তারপর টিকা ক্রয়ে বিলম্ব করা হয়েছে। ঢাকায় ইউনিসেফ প্রতিনিধির বিস্ফোরক তথ্য। মিরপুরে পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যায় আদালতে অভিযুক্ত সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি। বর্বরতার যুগকেও হার মানিয়েছে ক্ষুব্ধ গোলাম পরোয়া। পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারাজ নির্মাণেও উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী। টঙ্গীতে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন। এবং দেশে ঋণ খেলাপির সংখ্যা অনেক বেড়েছে, জানালেন অর্থমন্ত্রী। গণশুনানিতে পাইকারি বিদ্যুতের দাম ইউনিট প্রতি 21% বৃদ্ধির প্রস্তাব দিয়েছে পিডিবি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হামের টিকার ঘাটতি নিয়ে অন্তর্বর্তী সরকারকে অন্তত 5 থেকে 6 বার চিঠি দিয়ে সতর্ক করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশের ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার। রাজধানীতে ইউনিসেফ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, পররাষ্ট্র মন্ত্রণালয়কেও বিষয়টি জানিয়েছিল ইউনিসেফ। এ বিষয়ে অন্তত 10টি বৈঠক হয়। অর্থ সংকটে নয়, অন্তর্বর্তী সরকারের টিকা কেনার দীর্ঘসূত্রিতার হামের টিকার সংকট তৈরি হয় বলেও তথ্য দিলেন ইউনিসেফের প্রতিনিধি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বাংলাদেশে গত মার্চ থেকে হামে আক্রান্ত হয়েছে প্রায় 60,000 শিশু। এরই মধ্যে মৃত্যু হয়েছে 5 শতাধিক কোমলমতির। হঠাৎ হামের সংক্রমণের কারণ নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য আর বক্তব্য চলছে বিভিন্ন মহলে। এমন বাস্তবতায় টিকা সরবরাহকারী সংস্থা জাতিসংঘের শিশু উন্নয়ন তহবিল ইউনিসেফের ঢাকা অফিস এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, 2024 সাল থেকেই বিভিন্ন বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও কর্মকর্তাদের টিকার সংকট নিয়ে উদ্বেগের কথা জানানো হয়েছিল। 2024 সাল থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও কর্মকর্তাদের সঙ্গে অন্তত 10টি বৈঠকে টিকার সংকট নিয়ে উদ্বেগের কথা জানানো হয়েছিল। এও বলা হয়েছিল, আমার মুখ দেখে বুঝুন, আমি চিন্তিত যে আপনারা টিকার সংকটে পড়তে যাচ্ছেন। 5 থেকে 6টি চিঠিতে তাদের বারবার সতর্ক করা হয়েছিল টিকার সংকটের সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। সে সময় সরকারের কাছে টাকার কোনো সমস্যা ছিল না, বরং কোন প্রক্রিয়ায় টিকা ক্রয় করা হবে সেই সিদ্ধান্তই নিতে পারেনি তারা। ফলে সময় মতো টিকা ক্রয় করতে পারেনি অন্তর্বর্তী সরকার। এই সংকট কোনো অর্থ বা তহবিলের অভাবের কারণে হয়নি, ক্রয় বিক্রয় দীর্ঘসূত্রতার কারণে সময়মতো টিকা সংগ্রহ করতে না পারার কারণে হয়েছে। এখন কাউকে দোষারোপ করার কিছু নেই। টিকাদান এমনভাবে এখন করতে হবে যাতে ভবিষ্যতে এই দেশের কোনো শিশু প্রতিরোধযোগ্য রোগে মারা না যায়। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিগত সরকারের টিকা ক্রয় সংক্রান্ত বিষয়ে তদন্তের সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন ইউনিসেফের শীর্ষ এই কর্মকর্তা। শুধু হাম নয়, সব ধরনের টিকা এখনো পাওয়া যাচ্ছে। যেসব শিশু বা পরিবার নিয়মিত টিকা দিতে পারেননি, স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে টিকা দেওয়ার অনুরোধ করছি। হামে নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ইউনিসেফ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। মিরপুরে পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান অভিযুক্ত সোহেল রানা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। পরে স্ত্রী সহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। মিরপুরের পল্লবীতে 7 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত সোহেল রানাকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে তোলা হয়। এ সময় দোষ স্বীকার করে জবানবন্দি দেয় হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত সোহেল রানা। 1 নম্বর আসামি মোহাম্মদ সোহেল, যে শিশু রামিসা আক্তারকে তার দর্শন করে তাকে হত্যা করে, তার মাথা এবং তার হাত পা বিচ্ছিন্ন করে, তাকে সে আদালতে ঘটনা স্বীকার করে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
আর তার স্ত্রী তাকেও গ্রেপ্তার করে আনা হয়। পুলিশের আবেদনে বলা হয় সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার কৌশলে রামিসাকে নিজেদের ফ্ল্যাটে নিয়ে যান। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথা শরীর থেকে আলাদা করা হয়। আসামিকে আমরা আইনের আওতায় এনেছি, তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং পরবর্তীতে এটাকে দ্রুতভাবে তাদের বিচার কিভাবে সম্পূর্ণ করা যায় সে চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। জবানবন্দি শেষে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে জেল হাজতে পাঠায় আদালত। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনা বর্বরতার যুগকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। নৈতিক শিক্ষার অভাবে এ ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলেও ক্ষোভ জানান তিনি। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে রামিসা হত্যার ঘটনায় বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াত সেক্রেটারি। খায়রুল ইসলামের রিপোর্ট। দাবি পূরণের জন্য পল্লবীতে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসসহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীতে জামায়াত ইসলামীর এই বিক্ষোভ মিছিল। যোগ দেন দলটির ঢাকা মহানগরীর নেতাকর্মীরা। এদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারকে রামিসা হত্যার বিচার দ্রুত নিশ্চিত না করলে সরকারের বিরুদ্ধে সারা দেশে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন জামায়াতের নেতারা। রামিসার হত্যাকাণ্ড, রামিসার উপরে পৈশাচিক নির্যাতনের ভাষা, প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা এতটুকুই বলতে পারি, অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই সমস্ত খুনিদের বিচারের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার। এই দেশের সমস্ত মায়ের কাছে আমরা ক্ষমা প্রার্থী, মানবতা আপনাদের কাছে আমরা আজকে লজ্জিত। আমরা যারা রাজনীতি করি, সমাজ, দেশ, সভ্যতার দায়িত্ব নিয়ে মানুষের কল্যাণের জন্য যারা রাজনীতি আর আদর্শের কথা বলি, তাদের সামনে এত অমানবিক, এত ঘৃণ্য, এত পৈশাচিক দৃশ্য আমাদের বিবেক ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এটা স্বীকার করি। সরকার হয়তো বলবেন, প্রশাসনের দায়িত্ব পালনে যারা আছেন তারাও হয়তো বলবেন, সমস্ত অপরাধ থেকে কখনো মুক্ত হয় না। রামিসা হত্যার ঘটনা বর্বরতার যুগকেও হার মানিয়েছে মন্তব্য করে তিনি বলেন, সর্বস্তরে নৈতিক শিক্ষা নিশ্চিত না করলে এ ধরনের ঘটনা কমবে না। তো এই ধর্ষণ যারা করে, নৃশংসতা যারা করে, সব জায়গায় এই দলের লোকদের মদত এবং সাহায্য আছে। শুধু গ্রেফতার করে মানুষকে সামাল দিলে হবে না, এমন বিচার করতে হবে প্রত্যেকটি শিশুর পিতার হৃদয় যেন প্রশান্ত হয়। এর আগে পল্লবীতে রামিসার পরিবারের সাথে সাক্ষাৎ করতে যান জামায়াতের ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। সেখানেও ঘটনার দ্রুত বিচার চেয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন তারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জামায়াত কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও পরিত্যক্ত বিমানবন্দর চালুর অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ধর্মের নামে মিথ্যাচারের রাজনীতি জনগণ কখনোই গ্রহণ করবে না। মানুষের ভোট ও মর্যাদা পেতে হলে সত্য কথা বলতে হবে। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি কখনো সংস্কারের বিরুদ্ধে নয়, বরং জুলাই সনদ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা বলেন, জনগণের স্বার্থে ঠাকুরগাঁও বিমানবন্দর দ্রুত চালুর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। জনগণের ভালোবাসা পেতে হলে সত্য কথা বলে জনগণকে ভালোবেসে নিতে হবে। তখন ভীষণ ভাবে ঢাক জোরবাজাচ্ছিল, ক্ষমতায় এসে ঠিক না, নির্বাচনের আগে খুব ছিল না, এসে গেছে জামাত এসে গেছে, বুঝতে গেল মানুষ ভোট দিছে কাতে কথা কেন ভাই, হ্যালো আসলে জামাত আসবে। পদ্মার পাশাপাশি সরকার তিস্তা ব্যারাজ নির্মাণের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সস্তা অঙ্গীকার করে অনেকে জনপ্রিয় হতে চায়, তবে বিএনপি সরকার কাজ দিয়েই নিজেদের প্রমাণ করবে। গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দুর্যোগ মোকাবেলায় ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে খাল খনন, বৃক্ষরোপণ সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার বলেও জানান তারেক রহমান। মনির হোসেন তপুর রিপোর্ট।
দক্ষ জনবল তৈরির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট বিভিন্ন দুর্যোগের বিষয়ে গবেষণা ও সমীক্ষা কার্যক্রম পরিচালনা করতে নির্মিত হচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। গাজীপুরের টঙ্গীর ধরপাড়ায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সুধী সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রকৃতিকে যতটা সম্ভব রক্ষা করেই যে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে হবে। সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। যারা বিভিন্ন বড় বড় কথা বলছে তাদের দেশে পরিষ্কারভাবে বলতে চাই, এই যে আজকে এখানে দুর্যোগ মন্ত্রী বসে আছেন, এই লোকটার নেতৃত্বে তিস্তায় বিএনপি কর্মসূচি পালন করেছে, যা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল করে নাই। তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করেছে। ইনশাল্লাহ বিএনপি সেটা করবে। পদ্মা ও তিস্তা অববাহিকার জীবন জীবিকার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্ষার পানি ধরে রাখতে ব্যারেজ নির্মাণ করবে সরকার। আমরা একটি গরিব দেশ, এই গরিব দেশে আমাদের সম্পদ কম। আমরা যদি সম্পদকে রক্ষা করতে পারি, আমরা যদি আমাদের সম্পদকে সঠিকভাবে দেশ এবং মানুষের জন্য কাজে ব্যবহার করতে পারি, ধীরে ধীরে আমরা অন্য একটি উন্নত দেশের মতন গড়ে উঠতে পারবো। আমরা নিজেরা সচেতন হব, অন্যকে সচেতন করব, পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে। আমরা খাল খনন করি, আমরা বৃক্ষরোপণ করি, আমরা পানি নষ্ট আমরা কম করি, প্রকৃতি যেভাবে ঠিক থাকতে পারবে, প্রকৃতিকে যত কম ডিস্টার্ব করা যায়, আমরা সেই কাজটা ইনশাল্লাহ করব। 8.20 একর জমিতে নির্মিত হবে এই গবেষণা ইনস্টিটিউট। এ প্রকল্পে থাকছে 10 তলা বিশিষ্ট একাডেমিক ভবন এবং 6 তলা বিশিষ্ট হোস্টেল, খেলার মাঠ, ডরমেটরি সহ নানা আধুনিক সুযোগ সুবিধা। আমরা যদি লক্ষ্য করি যে আমরা বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করছি এবং আমাদের যে দীর্ঘ অর্জন, অর্থনৈতিক এবং সামাজিক অগ্রগতি, এটা যে কোনো মুহূর্তে দুর্যোগের ধাক্কায় এটা বিলীন হয়ে যেতে পারে। আমাদের এই জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে আমাদের পূর্ব প্রস্তুতি দরকার। আমরা আশা করছি আগামী 5 বছরে 7,000 কিলোমিটার খাল পুনর্খনন কাজে আমরা অংশ নিতে পারব। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্প এলাকায় একটি তাল গাছের চারা রোপণ করেন এবং পুকুরে মাছ ছাড়েন। এই প্রশিক্ষণ ইনস্টিটিউটটি বাস্তবায়িত হলে দুর্যোগ প্রবণ বাংলাদেশে যে কোনো ক্ষয়ক্ষতিতে তাৎক্ষণিক সেবা দিতে প্রশিক্ষিত জনবল তৈরি করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জলবায়ু পরিবর্তনের এই সময় পরিবেশের যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে এবং একই সাথে তিনি নির্দেশ দিয়েছেন প্রকল্প বাস্তবায়নে গাছ যেন না কাটা হয়। মনির হোসেন তপু, ATN বাংলা, টঙ্গী, গাজীপুর। শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের ব্রত নিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশে তিনি বলেন, শৃঙ্খলা ও চেইন অফ কমান্ড বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। জনমনে আস্থার সংকট সৃষ্টি হয় এমন কিছু না করতে বাহিনীর সদস্যদের বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা, এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। আপনাদের এই বিষয়টি গভীরভাবে মনে রাখতে হবে। কোনো বাহিনীর মধ্যে ডিসিপ্লিনের অভাব পরিলক্ষিত হলে তাদের সম্পর্কে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। আপনাদের নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। ভুয়া ও বিভ্রান্তিকর আর্থিক প্রতিবেদনে দেশের ঋণ খেলাপির সংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে ব্যাংকিং খাত আরও শক্তিশালী হবে এবং অর্থনীতির প্রকৃত চিত্র উঠে আসবে। একই সঙ্গে খুব শিগগিরই দেশে উল্লেখযোগ্য বৈদেশিক বিনিয়োগ আসবে বলেও আশাবাদ তাঁর। বুধবার রাজধানীর একটি হোটেলে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল FRC আয়োজিত FAR সামিটের বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, দুর্বল আর্থিক প্রতিবেদনের কারণে ব্যাংকগুলো ভুল তথ্যের ভিত্তিতে ঋণ দেয়, অদক্ষ প্রতিষ্ঠান অর্থায়ন পায় এবং করের আওতা সংকুচিত হয়। তাই জাতীয় অর্থনীতির স্বার্থে আর্থিক প্রতিবেদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেন তিনি।
ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিনের কারণে আমাদের যে ব্যাংকগুলো থেকে এতগুলো টাকা বের করে নিয়ে যাওয়া হয়েছে, যারা ফলসলি ওখানে লিস্টেড হয়েছে তারা হাইলি ট্রেডেড কোম্পানিজ, এবং যখন এই ধরনের একটা চিত্র সামনে আসে তখন কিন্তু ফান্ডামেন্টাল যেসব কোম্পানির ভালো, যারা ভালো শেয়ার অফার করতে পারে তারা কিন্তু এরকম একটা মার্কেটে আসার কোনো সুযোগ নাই। পাইকারি বিদ্যুতের দাম ইউনিট প্রতি 21% বা 1 টাকা 20 পয়সা থেকে 1 টাকা 50 পয়সায় উন্নীত করার প্রস্তাব দিয়েছে পিডিবি। একই সাথে সঞ্চালন চার্জ ইউনিট প্রতি 30 পয়সা থেকে বাড়িয়ে 49% করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি। তবে বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করেন রাজনীতিবিদ, ব্যবসায়ী, ভোক্তা অধিকার সংগঠনের নেতৃবৃন্দ সহ অংশীজনরা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে গণশুনানিতে এমন প্রতিক্রিয়া জানান তারা। এতে চলতি অর্থবছরে 62,000 কোটি টাকা ও আগামী অর্থবছরে 65,000 কোটি টাকার সম্ভাব্য ঘাটতির কথা তুলে ধরেন সংস্থাটির প্রধান প্রকৌশলী রেজাউল করিম। তিনি বলেন, দাম না বাড়ালে মারাত্মক ঝুঁকিতে পড়বে বিদ্যুৎ খাত। আমরা যে মূল্যহারের এখানে পরিবর্তনের কথা বা বৃদ্ধির কথা আমরা যেটাই বলে থাকি না কেন, এখনো সরকারকে ভর্তুকি দিতে হবে, এবং যেটা কিন্তু আমরা যে ফিগারে দেখিয়েছি, আমরা বলেছি 65,000, আমাদের ওয়ার্কিং কমিটি বিআরসি তারা বলেছে 62,000, পার্থক্য এর মধ্যে খুব বেশি নয়। মধ্যপ্রাচ্যে চলমান ভূ রাজনৈতিক উত্তেজনা ও সংঘাত জ্বালানির বাজার মূল্যের উপর প্রভাব ফেলছে। এর ফলে প্রাথমিক জ্বালানি আমদানি ব্যয় বৃদ্ধি পাচ্ছে। ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির পশুর হাট বসবে আগামী রোববার থেকে। স্থায়ী অস্থায়ী 26টি হাটে বেচাকেনা চলবে ঈদের দিন পর্যন্ত। এবার হাসিল নির্ধারণ করা হয়েছে শতকরা 5 টাকা। নির্ধারিত হাসিলের অতিরিক্ত টাকা দাবি করলে সংশ্লিষ্ট ইজারাদারের ইজারা বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। কোরবানির 8 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করার আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণের প্রশাসক। মিজান শাহজাহানের রিপোর্ট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় গাবতলী ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় সারুলিয়া পশুর হাট সারা বছরই কম বেশি জমজমাট থাকে। এ দুটি স্থায়ী হাটের বাইরে কোরবানিকে সামনে রেখে আরও 2 ডজন অস্থায়ী হাটের অনুমোদন দিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। 5 দিনের জন্য অনুমোদন দেয়া এসব হাট চালু হবে আগামী রোববার। ঈদের দিন পর্যন্ত পরিচালনা করা যাবে স্থায়ী ও অস্থায়ী এসব হাট। এরই মধ্যে ঢাকার কোনো কোনো হাটে পশু নিয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে ব্যাপারীদের। হাট প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন ইজারাদাররা। রোববার থেকে হাট শুরু হলেও প্রস্তুতিতে সময় লাগায় আগেভাগেই ইজারাদাররা কাজ শুরু করছেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। নগর ভবনে অংশীজনদের সাথে মতবিনিময়ে তিনি আরও বলেন, প্রস্তুতি কার্যক্রম যাতে জনসাধারণের চলাচল ব্যাহত না করে তা নজরে রাখতে হবে। আমরা যে নির্দিষ্ট হাটগুলো বৈধভাবে ইজারা দিয়েছি, এর বাইরে যদি কেউ বাড়তি সুবিধার জন্য কেউ এগুলি কেনাবেচা কোথাও করে, এটা হলো তাদের দায় দায়িত্ব, এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সেই বিষয়ে অ্যাকশনে যাব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, হাটের ময়লা পরিষ্কার করা হবে দ্রুত সময়ের মধ্যে। পুরাতন এলিফ্যান্ট রোডে সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধনকালে একথা জানান তিনি। একদম ঈদের আগের দিন হাট শেষ হয়ে যাওয়ার রাত্রে থেকেই ক্লিনিং শুরু হয়ে যাবে, এবং পরের দিন কোরবানি হওয়ার পরে 8 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ ঢাকা মহানগরীকে আমরা পরিচ্ছন্ন করে দেব। এদিকে যানজট এড়াতে পশুবাহী ট্রাককে রাতে প্রবেশের নির্দেশনা দিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এবার টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়ের খবর। পাকিস্তানকে 2 ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। সিলেটে 437 রানের রেকর্ড রান তাড়া করে অলৌকিক কিছু করতে হতো পাকিস্তানকে। সেই অসম্ভবকেও সম্ভব করতে পারেনি শান মাসুদের দল। তাদের হারিয়ে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ। সিরিজ জয়ের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে 5ম স্থানে উঠে এলো টাইগাররা। এই জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরাগ আরমানের রিপোর্ট। কোনো দৈবচয়ন কিংবা অলৌকিক কিছু ঘটাতে পারল না পাকিস্তান। সফরকারীদের হারিয়ে ঠিকই সিলেট টেস্ট জিতে নিল বাংলাদেশ। তাতে 2 ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ করার আনন্দ টাইগার শিবিরে। 437 রানের টার্গেট ছুঁতে আগের দিনের 7 উইকেটে 316 রান নিয়ে 5ম দিনে খেলতে নামে পাকিস্তান। দিনের শুরুতে রিজওয়ান ও সাজিদ খান জুটি
ভাঙার সুযোগ ছিল, কিন্তু নাহিদ রানার বলে স্লিপে রিজওয়ানকে তালুবন্দী করতে ব্যর্থ মেহেদী হাসান মিরাজ। সাজিদ খানকে নিয়ে বাংলাদেশে বোলারদের ভোগান্তিতে ফেলেন রিজওয়ান। স্বপ্নের ডানা মেলতে থাকে তখন পাকিস্তান শিবিরে। ঠিক তখনই সাজিদ খানকে আউট করে ইনিংসে নিজের পঞ্চম উইকেট পূর্ণ করেন তাইজুল ইসলাম। টেস্টে এই নিয়ে 18 বার ইনিংসে 5 উইকেট নিলেন এই বাঁহাতি স্পিনার। সাজিদের বিদায়ের পরের ওভারেই বড় ধাক্কা খায় পাকিস্তান। শরীফুলের বলে মিরাজের হাতে ক্যাচ দেন 94 রানে থাকা রিজওয়ান। তার বিদায়েই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়। পাকিস্তানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন তাইজুল। সীমানার কাছাকাছি অভিষিক্ত তানজিদ হাসান তামিম ক্যাচটি লুফে নিতেই বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে সিলেট স্টেডিয়াম। নিজেদের ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ। সেই সঙ্গে তাদেরকে টানা 4 টেস্টে পরাজিত করার নতুন রেকর্ডও গড়ল শান্ত লিটন মুশফিকরা। তাছাড়া পাকিস্তানকে টানা 2 সিরিজে হোয়াইট ওয়াশ করার স্বাদ পেল লাল সবুজের দল। পরাগমান, এটিএন বাংলা। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করে সরকার নিজেও জবাবদিহিতার মধ্যে থাকতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। রাজধানীর একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশনের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, গণমাধ্যমকে আগের চিন্তা চেতনা ভেঙে বেরিয়ে আসতে হবে। অনুষ্ঠানে গণমাধ্যমের মালিকানা কালো টাকার মালিকদের হাতে যেন না যায় সে বিষয়ে সরকারকে সচেতন থাকার পরামর্শ দেন গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান কামাল আহমেদ। এতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ ও ব্রিটিশ হাইকমিশনার সারা কুক উপস্থিত ছিলেন। জোবায়েদ রহমান দেশে এসেছিলেন বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন, তখনও ইলেকশন হয়নি। তো তিনি এয়ারপোর্ট থেকে হসপিটাল যাওয়া পর্যন্ত 8টা রিপোর্ট হয়েছে একটা খুবই প্রতিষ্ঠিত পোর্টালে নিউজে। বিএনপিকে বলেছিল যে আপনাকে এই নিউজটা করতে হবে। যারা এটা করছেন তারা মনে করছেন এটাই সাংবাদিকতা। এই চ্যালেঞ্জটাও সম্ভবত আমাদেরকে এক্সট্রা নিতে হবে এবং এটা মিডিয়ার দিক থেকে এটা ভেঙে আসার চেষ্টা করতে হবে। একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করার ব্যাপারে আন্তরিক এবং আমরা এটা মেন করি এবং আমরা এই কমিশনের মাধ্যমে বাংলাদেশের গণমাধ্যম জগৎকে জনগণের চাহিদা অনুযায়ী সাজাতে চাই। আমি আশা করি আমাদের সকলের সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে সরকারের এই প্রধান অংশীদারের দায়িত্বটি আপনারা পালন করতে সহযোগিতা করবেন। এবার আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার লাগানোর জন্য বিএসএফকে 27 কিলোমিটার জমি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের সদর দপ্তর নবান্নে সাংবাদিকদের সাথে বৈঠকে তিনি কথা জানান। অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গ ছাড়া করার প্রক্রিয়া শুরু হচ্ছে বলেও জানান তিনি। যারা নাগরিকত্ব সংশোধনী আইনের অন্তর্ভুক্ত নন তাদের গ্রেফতার করে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে বলেও জানান তিনি। ভারত সরকারের পক্ষ থেকে 2025 সালের 14 মে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশিকা পাঠানো হয়েছিল। এবার জানিয়ে দেব খেলার খবর। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ডোরিয়েলটন গোমেজের হ্যাট্রিকে মোহামেডানকে 3-2 গোলে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলের টানা দ্বিতীয় শিরোপা জিতল বসুন্ধরা কিংস। চ্যালেঞ্জ কাপ, লিগ ও ফেডারেশন কাপ জিতে এই মৌসুমে ট্রেবল জিতল কিংস। অথচ বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলার 5 মিনিটে উজবেক মিডফিল্ডার মুজাফফরভ দুর্দান্ত ফ্রিকিকে লিড নেয় মোহামেডান, কিন্তু 1 মিনিট পরই স্পট কিকে গোল করে ম্যাচে 1-1 গোলে সমতা ফেরেন কিংসের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ডোরিয়েলটন। 21 মিনিটে এগিয়ে যেতে পারেনি মোহামেডান। মুজাফফরভ পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়, তবে 35 মিনিটে জাহিদ হোসেন শান্ত ঠিকই সাদা কালোদের 2-1 ব্যবধানে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান 2-2 করেন ডোরিয়েলটন, আর 80 মিনিটে এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড হ্যাট্রিক পূরণ করার পাশাপাশি বসুন্ধরা কিংসের জয়ও নিশ্চিত করেন। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। হাম নিয়ে অন্তর্বর্তী সরকারকে বেশ কয়েকবার সতর্ক করা হয়, তারপরও টিকা ক্রয়ে বিলম্ব করা হয়েছে। ঢাকায় ইউনিসেফ প্রতিনিধির বিস্ফোরক তথ্য।
মিরপুরের পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যায় আদালতে অভিযুক্ত সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি। বর্বরতার যুগকেও হার মানিয়েছে ক্ষুব্ধ গোলাম পরোয়ার। পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারাজ নির্মাণেও উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী। টঙ্গীতে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন। এবং দেশে ঋণখেলাপি সংখ্যা অনেক বেড়েছে জানালেন অর্থমন্ত্রী। গণশুনানিতে পাইকারি বিদ্যুতের দাম ইউনিট প্রতি 21% বৃদ্ধির প্রস্তাব দিয়েছে পিডিবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।